ফার্স্ট কোশ্চেন কি বলছে, হুইচ ডাইনেস্টি রুলড ওভার মগধ আফটার মৌর্যান ডাইনেস্টি? মৌর্য সাম্রাজ্যের পরে কোন ডাইনেস্টি রাজত্ব করেছিল? পাটলিপুত্রকে রাজধানী করে কোন ডাইনেস্টি রাজত্ব করেছিল? ভুলে গেছো? শেষ মৌর্য শাসক কে ছিল? বৃহদ্রথ। তো বৃহদ্রথকে পরাজিত করেছিল কে? তার সেনাপতি নাম কি ছিল? মনে নেই? তার সেনাপতি, ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। ভেরি গুড। তাহলে বৃহদ্রথকে পরাজিত করেছিল তার প্রধানমন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গ, তাই না? তো সেই জন্য ডাইনেস্টি ফাউন্ডার অফ শুঙ্গ ডাইনেস্টি, শুঙ্গ ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিল পুষ্যমিত্র শুঙ্গ। সে কি ছিল? তার মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, তাই তো? মনে পড়ছে তো? ওকে, যেটা আমাদের প্রায় হয়েছিল 185 185 বিসিই। এখন আমরা এডিবিসি করি না, আমরা এখন বিসিই আর সিই ব্যবহার করে থাকি। আমি এগুলো আলোচনা করেছিলাম। ওকে, নেক্সট পরের কোশ্চেন, উইথ হুইচ অফ দ্য ফলোইং সেন্ট্রাল লার্নিং চাণক্য ওয়াজ দ্য ফেমাস টিচার অফ চন্দ্রগুপ্ত মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্য কোথাকার ফেমাস টিচার ছিলেন? তক্ষশিলা। আমরা এটা পড়েছিলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য ডাইনেস্টির ফাউন্ডার। তার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ছিল চাণক্য, কৌটিল্য, বা যাকে আমরা বিষ্ণুগুপ্ত আমরা বলে থাকি, চাণক্য বা কৌটিল্য। তো তিনি বেসিক্যালি কোথাকার টিচার ছিলেন? সেই সময় ওয়ান অফ দ্য ফেমাস তক্ষশিলা ইউনিভার্সিটির তিনি শিক্ষক ছিলেন। ঠিক আছে, আমরা পড়েছি কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য কে সিংহাসনে বসাতে হেল্প করেছিল কৌটিল্য, যেটা কোন বই থেকে জানা যায় মনে আছে? কৌটিল্য যে চন্দ্রগুপ্ত মৌর্যকে হেল্প করেছিল সিংহাসনে বসাতে ধননন্দকে পরাজিত করে, এটা কোন বই থেকে জানা যায়? বলো, কি বললে? মুদ্রা রাক্ষস, তাই তো? একদম মুদ্রা রাক্ষস। রাইটার কি মুদ্রা রাক্ষসের? মুদ্রা রাক্ষসের রাইটার কে? বিশাখ দত্ত। ভেরি গুড, বিশাখ দত্ত মুদ্রা রাক্ষসের রাইটার। ভেরি গুড। ওকে, নেক্সট, the decline of Nandas of Kautilya and Chandragupta Maurya has been vividly prescribed in a Sanskrit play. হ্যাঁ, এটাই আমি বলছিলাম। কি হবে? মুদ্রা রাক্ষস, তাই তো? এটাই আমি আগের কোশ্চেনে আলোচনা করছিলাম যে মুদ্রা রাক্ষস রাইটার হচ্ছে আমাদেরকে বিশাখ দত্তের লেখা। নামটা দেওয়া আছে, দ্য ডিক্লাইন অফ, হ্যাঁ, বিশাখ দত্ত। একটু আগে যেটা বললাম বিশাখ দত্তের লেখা, যেখানে বলা আছে চন্দ্রগুপ্ত মৌর্যরা কিভাবে, আর এটা একটা সংস্কৃত প্লে মানে হচ্ছে নাটক, সংস্কৃত একটা নাটক ছিল। এটা একটু ভুল দেওয়া আছে, রিটেন বাই কালিদাস নয়, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস ছিল, ভুল দেওয়া আছে। আচ্ছা, নেক্সট, হু ওয়াজ কল্ড দ্য সেকেন্ড অশোক? দ্বিতীয় অশোক কাকে বলা হয়? দ্বিতীয় অশোক চেঞ্জ করেছেন বাবা? আমরা তো দেখা যাচ্ছে প্রত্যেকে, না দেখা যাচ্ছে না। আমার আজ খুব গন্ডগোল হচ্ছে, কেটে কেটে আসছে সব। আচ্ছা, বাকিদের ঠিক আছে? ও বাকি, হ্যাঁ স্যার। আচ্ছা, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? দ্বিতীয় অশোক ভুলে গেছো? দ্বিতীয় অশোক, সেকেন্ড অশোক বা দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে বলা হয়। ভেরি গুড, কনিষ্ককে বলা হয়। কেন বলা হয় মনে আছে? কনিষ্ককে বলা হয় কারণ অশোক যেমন বৌদ্ধ ধর্মকে প্রচারিত করেছিল, যেভাবে বৌদ্ধ ধর্মকে প্রচারিত করেছিল, যেভাবে কনিষ্ক বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং ভারতের বাইরে তার কারণে যথেষ্ট বেশি ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, সেই কারণে অশোককে বৌদ্ধ ধর্ম প্রচারকের জন্য কনিষ্ককে আমরা দ্বিতীয় অশোক বলে থাকি। আচ্ছা, অশোক কবে সিংহাসনে বসেছিল মনে আছে?
সরি অশোক নয়, কনিষ্ক কোন সময় সিংহাসনে বসেছিল মনে নেই? 78, 78 যেই কারণে 78, যেটাকে আমরা শকাব্দ বলে থাকি, তাই না? শকাব্দ, যেটাকে আমাদের ভারতের জাতীয় ক্যালেন্ডার, তাই না? ভেরি গুড, আশা করি মনে আছে। আচ্ছা, নেক্সট, হু ওয়াজ দ্য অথর অফ কাদম্বিনী? কাদম্বিনী নাটকের রচয়িতা কে? কাদম্বিনী নাটকের রচয়িতা কে? মনে নেই? হর্ষবর্ধন কি কাদম্বরী লিখেছিল, না হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট লিখেছিল? তাহলে কাদম্বরীর রচয়িতা, কাদম্বিনীর রচয়িতা হচ্ছে বাণভট্ট। আচ্ছা, এটা কি ধরনের, মানে কি কি পোয়েট ছিল? সংস্কৃত না প্রাকৃত? এটা হচ্ছে সংস্কৃত, এটা হচ্ছে সংস্কৃত প্লে, ঠিক আছে? এটা বাণভট্ট লিখেছিল, ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখবে, এই কোশ্চেন, এটা জিনিসটা মানে মাথায় রাখবে, যে এই যে নাটক কাদম্বিনী, এটা কিন্তু বাণভট্ট কমপ্লিট করতে পারেনি। বাণভট্ট এটা স্টার্ট করেছিল, তাহলে এটাকে কমপ্লিট কে করেছিল? কমপ্লিট করেছিল বাণভট্টের ছেলে। বাণভট্টের ছেলের নাম কি ছিল? বাণভট্টের ছেলের নাম ছিল ভূষণ ভট্ট। ভূষণ ভট্ট বাণভট্টের ছেলে ছিল, তিনি এই নাটকটাকে পরবর্তীকালে তিনি এটাকে কমপ্লিট করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, ভূষণ ভট্ট। আচ্ছা, মনে রাখবে। যাক, এই কারণেই কাদম্বিনী যে নাটকটা আছে, এটা কিন্তু দুটো পার্টে এই জন্য ভাগ রয়েছে। এটা হচ্ছে পূর্ব ভাগ্য, আর হচ্ছে দ্বিতীয়টা উত্তর ভাগ্য, দুটো ভাগে ডিভিশন রয়েছে। প্রথমটা বাণভট্ট লিখেছে, সেকেন্ড পার্টটা ভূষণ ভট্ট কমপ্লিট করেছে। আচ্ছা, নেক্সট, দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট অফ কুষাণস পিরিয়ড ইন দ্য ফিল্ড অফ? কুষাণ সাম্রাজ্য কোন সময় সবচেয়ে বেশি, মানে সবচেয়ে তার উন্নতি হয়েছিল, গ্রেটেস্ট ডেভেলপমেন্ট হয়েছিল কুষাণ সাম্রাজ্যের ক্ষেত্রে? আর্ট, ঠিক আছে? এই জন্য হচ্ছে কোন আর্ট ছিল? গান্ধারা স্কুল অফ আর্ট, ঠিক আছে? গান্ধারা স্কুল অফ আর্ট, সেটা সবসময় বেশি, যেটা রোমানদের দ্বারা প্রভাবিত ছিল, ঠিক আছে? স্কুল অফ আর্ট, এটা সবচেয়ে বেশি ফেমাস হয়েছিল কুষাণ পিরিয়ডে, যেটা রোমান, যারা আমাদের রোমের সাথে আমাদের ট্রেড হতো সেই সময়, ঠিক আছে? গান্ধারা স্কুল অফ আর্ট বেসিক্যালি প্রভাবিত ছিল রোমানদের দ্বারা, তার দ্বারা কুষাণ সাম্রাজ্য প্রভাবিত ছিল। ওকে, ভেরি গুড। নেক্সট, হু ওয়াজ দ্য স্পেটিয়াল বা হচ্ছে সাত্তনিক ডিউরিং দ্য মৌরিয়ান পিরিয়ড? স্থানিক কাদের বলা হতো? স্থানিক, বা ইংলিশে যেটাকে স্পেচিয়াল বলা হতো, স্থানিক তাদেরকে স্থানিক বলা হতো মৌরিয়ান পিরিয়ডে। স্থানিক কাদের বলা? না, এটা বলা হতো যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হতো, যারা জেলা, মানে আজকের দিনে যারা ডিএম বলতে পারি, ঠিক আছে, তাদেরকে বলা হতো স্থানিক। আচ্ছা, নেক্সট, which one of the following division is mentioned by in the 7 classes? কোন বইতে বলা আছে যে মৌর্য সোসাইটি, মানে মৌর্য সমাজ 7টি ভাগে বিভক্ত? কি হবে বাবা, বলো? ইন্ডিকা। ইন্ডিকা রিটেন বাই কে লিখেছে? মেগাস্থিনিস কে ছিল? মেগাস্থিনিস কে ছিল? হ্যাঁ, গ্রিক অ্যাম্বাসেডর, দূত বা গ্রিক অ্যাম্বাসেডর মানে সেলুকাসের দূত ছিল, ঠিক আছে? সেলুকাস কে ছিল? আলেকজান্ডারের সেনাপতি ছিল সেলুকাস। সেলুকাসের অ্যাম্বাসেডর ছিল মেগাস্থিনিস ভারতে এসেছিল এবং ইন্ডিকা বইটি তিনি লিখেছিলেন, যেখান থেকে আমরা বেসিক্যালি পাটলিপুত্র নগর সম্পর্কে জানতে পারি, ঠিক আছে? পাটলিপুত্র সম্পর্কে জানতে পারি, আর জানতে পারি যে সমাজ সেই সময় 7টি ক্যাটাগরিতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, তারপর হচ্ছে কৃষক,
তারপরে এরকম সোলজার, এরকম 7টি ভাগে বিভক্ত ছিল। আচ্ছা, নেক্সট। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট আ পার্ট অফ মৌর্যান ডাইনেস্টি? মৌর্য সাম্রাজ্যের কোনটি অংশ নয়? অজাতশত্রু। 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 ভেরি গুড, কারণ অজাতশত্রু হচ্ছে কোন ডাইনেস্টি ছিল? হরিয়াঙ্ক ডাইনেস্টি বা হর্ষঙ্ক ডাইনেস্টি। ঠিক আছে, হর্ষঙ্ক ডাইনেস্টি বা হরিয়াঙ্ক ডাইনেস্টি, যেটা প্রথমে ছিল, তাই তো? মৌর্যর অনেক আগে ছিল হরিয়াঙ্ক ডাইনেস্টি বা হর্ষঙ্ক ডাইনেস্টি। আচ্ছা, অজাতশত্রুর সময় ক্যাপিটাল কি ছিল মনে আছে? রাজগীর ক্যাপিটাল ছিল, মনে পড়ছে? আগে রাজগীর বা রাজগৃহ ছিল, তারপরে ক্যাপিটাল ট্রান্সফার করেছিল পাটলিপুত্র থেকে অজাতশত্রুর ছেলে, মনে পড়ে নামটা? উদয়। উদয়। উদয় ক্যাপিটাল ট্রান্সফার করেছিল পাটলিপুত্র থেকে। ঠিক আছে, তারপর থেকেই পাটলিপুত্র ক্যাপিটাল হিসাবে এস্টাবলিশ ছিল, যেটা মৌর্যান ডাইনেস্টির সময় পাটলিপুত্র ক্যাপিটাল ছিল, ফাউন্ডার ছিল উদয়, তাই তো? ভেরি গুড। বাকি বিন্দুসার তো আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, বাকিটা তো ছিলই। আচ্ছা, নেক্সট। কলিঙ্গ রুলার খারবেল গেভ হিজ প্রোটেকশন টু? কলিঙ্গের শাসক যে খারবেল, তিনি কোন ধর্মের, মানে কোন ধর্মের প্রোটেকশন দিয়েছিলেন? মানে কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তাহলেই সেটা হবে জৈন। হ্যাঁ, তিনি জৈন। কট্টর জৈন ধর্মাবলম্বী ছিলেন খারবেল, আমরা জানি। ঠিক আছে, খারবেল নিজে কট্টর জৈন তিনি ছিলেন। কট্টর জৈন ছিলেন। তিনি নিজেকে কি হিসাবে দাবি করতেন মনে আছে? কি বলতেন? কিং অফ পিস, মনে পড়ছে? শান্তির রাজা, কারণ তিনি কোনো যুদ্ধ টুদ্ধ পছন্দ করতেন না। কিং অফ পিস, মনে পড়ছে? কোন ডাইনেস্টি খারবেল? ডাইনেস্টি মনে আছে? কোন বংশের শাসক ছিল খারবেল? চেদি বংশ, মনে পড়ে? চেদি ডাইনেস্টি। ওকে, আচ্ছা, নেক্সট। চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার অফ? কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিল চন্দ্রগুপ্ত মৌর্য? বলেছিলাম, জৈন ধর্ম। জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তিনি। তার শেষ জীবনে মনে আছে, মনে করো, শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং তোমার কর্ণাটকে চলে গিয়েছিলেন ভদ্রবাহুর সাথে। মানে তিনি, মনে আছে, জৈন ধর্ম গ্রহণ করেছিলেন কার কাছ থেকে? ভারতে চলে গেছিলেন। ভদ্রবাহুর সাথে গেছিলেন, ভদ্রবাহুর দ্বারা তিনি জৈন ধর্মে দীক্ষিত হন এবং ভদ্রবাহুর সাথে তিনি কর্ণাটকে চলে যান। কর্ণাটকের হচ্ছে মহীশূর, মহীশূরের শ্রাবণ বেলগোলা, ঠিক আছে, মনে আছে? এবং সেখানে তিনি কি কি করেছিলেন সেখানে তিনি? দিগম্বর। দিগম্বর নয়, সেখানে তিনি সাল্লেখানার মাধ্যমে মৃত্যুবরণ করেন। সাল্লেখানা মানে অনশনের মাধ্যমে, তাই তো? মৃত্যুবরণ। হ্যাঁ, অনশনের সাল্লেখানা বা অনশনের মাধ্যমে, যেটা জৈন ধর্মের সবচেয়ে পবিত্র মৃত্যু মনে করা হয়, সাল্লেখান বা অনশন। যেভাবে মহাবীর মারা গেছিল, ঠিক আছে, মহাবীর, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে রাষ্ট্রকূট রাজ চতুর্থ ইন্দ্র, এরা এইভাবে মারা গেছিল সাল্লেখানা, এটা সবচেয়ে পবিত্র মৃত্যু মনে করা হয়। মনে পড়ছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, অর্থশাস্ত্র ওয়াজ রিটেন বাই? অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। তিনি অর্থশাস্ত্র রচয়িতা করেছিলেন, যেটা এক ধরনের হচ্ছে পলিটিক্যাল বুক। ঠিক আছে, পলিটিক্যাল বুক ছিল, যে যার মাধ্যমে আজকের দিনেও প্রত্যেকেরা কিভাবে রাজত্ব চালনা করতে হয় সেই সম্পর্কে আমাদের বলা হয়েছে। অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা বা বিষ্ণুগুপ্তের লেখা বই। ভেরি গুড। আচ্ছা, দ্য মঙ্ক হু ইনফ্লুয়েন্সড অশোকা টু এমব্রেস বুদ্ধিজম? অশোককে কে বৌদ্ধ ধর্ম মানে প্রচার করতে ইনফ্লুয়েন্স করেছিল, সেই সন্ন্যাসীর নাম কি? যে সন্ন্যাসী অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন, সেটা বললেও হবে। যেটা উপগুপ্ত। ভেরি গুড, উপগুপ্ত। ঠিক আছে,
উপগুপ্ত, যাকে আমরা অনেক ক্ষেত্রে মঙ্গলীপুত্র তিস্য মনে করে থাকি, ঠিক আছে, মঙ্গলীপুত্র তিস্য, যিনি থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত যেটা হয়েছিল, ঠিক আছে, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে তিনি সভাপতি ছিলেন, তার এতে হয়েছিল। এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট কাউন্সিলের মধ্যে অন্যতম ছিল, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট, নেম অফ দ্য গ্রিক অ্যাম্বাসেডর এট মৌরিয়ান কোর্ট। গ্রিক মেগাস্থিনিস। মেগাস্থিনিস আমরা একটু আগে আলোচনা করেছি। মৌরিয়ান কোর্ট মানে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি এসেছিলেন মৌরিয়ান কোর্টে। মেগাস্থিনিস, যার লেখা বই আমরা একটু আগে আলোচনা করলাম, ইন্ডিকা, সেলুকাসের তিনি দূত ছিলেন। ভেরি গুড। নেক্সট, the illustrious name of Aryabhatta and Varaha Mihir was associated with the age of। আর্যভট্ট আর বরাহমিহির কোন মানে যুগের সাথে সম্পর্কিত? মৌর্য। আর্যভট্ট, বরাহমিহির, এরা কি মৌর্য ছিল বাবা? কার নবরত্ন ছিল? এটা গুপ্ত 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 শাসক, গুপ্তদের মধ্যে ছিল না? তাহলে এটা ভুল হওয়ার কোনো কারণ নিশ্চয়ই ছিল না। তো গুপ্ত শাসকের মধ্যে কোন গুপ্ত রাজা? দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো নাকি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হ্যাঁ, যার সময় আমরা পড়েছি নবরত্ন ছিল, তাই না? নবরত্ন কার সময় ছিল? তার সময় তো ছিল নবরত্ন, তার মধ্যেই তো এরা ছিল অন্যতম, মনে পড়ছে? আর নবরত্নের যে সভাটা বসতো সেটা, বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ক্যাপিটাল কোথায় ট্রান্সফার হয়েছিল? উজ্জয়িনী, মনে পড়ছে? উজ্জয়িনী ক্যাপিটাল ট্রান্সফার করার পরে সেখানে নবরত্নের সভা বসতো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, গুপ্ত যুগকে কেন গোল্ডেন এজ বলা হয়? গোল্ডেন এজ বলা হয়, মনে আছে তো? গুপ্ত যুগকে গোল্ডেন এজ বলা হয়। আচ্ছা, কেন বলা হয়? তার কারণ গুপ্ত যুগে সব থেকে বেশি গোল্ড কয়েন ইস্যু হয়েছিল, ঠিক আছে, এই সময় ভারতে সবচেয়ে বেশি গোল্ডের আধিক্য হয়েছিল। মোস্ট ওকে, হু usurped power of Mauryan after killing the last Mauryan brother? একটু আগেই বললাম, মৌর্য শাসক বৃহদ্রথকে পরাজিত করেছিল কে? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ, আমরা একটু আগেই জানলাম। পুষ্যমিত্র শুঙ্গ। তার প্রধানমন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার ছিল, তো তিনি হচ্ছেন শুঙ্গ ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা ওই এতে পড়েছিলাম ওই কুচকাওয়াজের সময়, ব্রাহ্মণ ছিলেন, ঠিক আছে, আর সেই সময় মৌর্য শাসকরা আমাদের হচ্ছে এই ছিল, কি বলে, বৌদ্ধ ছিল, সেই কারণে বৌদ্ধরা ব্রাহ্মণ বিদ্বেষী হয়। তো যাই হোক, পুষ্যমিত্র শুঙ্গ এখান থেকে শুঙ্গ ডাইনেস্টি এস্টাবলিশ করেছিল, তাই তো? চন্দ্রগুপ্ত মৌর্য স্পেন্ড হিজ লাস্ট ডেজ হিয়ার। কোথায় ছিল, কোথায় শেষ জীবন কাটিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য? ওই শ্রাবণ বেলগোলা, আমরা একটু আগে যেটা সম্পর্কে আলোচনা করলাম, যেটা আমাদের অবস্থিত মাইসোর, কর্ণাটক, মাইসোর কর্ণাটকাতে ছিলেন ভদ্রবাহুর সাথে। ভদ্রবাহুর সাথে তিনি ছিলেন। আচ্ছা, নেক্সট, বিন্দুসার ওয়াজ দ্য সন অফ। বিন্দুসার কার পুত্র ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার, ঠিক আছে, তিনি তার বাবার মধ্যে ফেমাস ছিলেন। আর বিন্দুসারের পুত্র কে ছিল? অশোক। বিন্দুসারের পুত্র অশোক ছিল, অশোক, একদম। ওকে, নেক্সট, the ruler of which dynasty started the practice of granting tax-free villages to Brahmins and Buddhist monks? কোন শাসকরা প্রথম যে গ্রাম ভিলেজ, যেসব ট্যাক্স ফ্রি ভিলেজেস টু ব্রাহ্মণ এবং বুদ্ধিস্ট মঙ্ক, ব্রাহ্মণ এবং বৈষ্ণব যেসব সন্ন্যাসী রয়েছে তাদেরকে বিনা ট্যাক্সে ভিলেজ দান করেছিল? একদম, সেটা ছিল সাতবাহন, তাই তো? সাতবাহনটা আমরা পড়েছি। সাতবাহনরা প্রথম হচ্ছে
ব্রাহ্মণদের জমি দানের রীতি প্রথম চালু করেছিল সাতবাহনরা, ঠিক আছে। ব্রাহ্মণ আর নিজেদেরকে গো ব্রাহ্মণ প্রজাপালক মানে হিসাবে তারা ডিক্লেয়ার করতো, গৌতমী সাতকর্ণী থেকে শুরু করে প্রত্যেকে। ওকে, ভেরি গুড, সাতবাহনরা। Which one of the following was not a characteristic of society of Mauryan times? নিচের কোনটি সেই সময় সমাজের বৈশিষ্ট্য ছিল না, নট আ ক্যারেক্টারিস্টিক্স? এই রিজিডিটি অফ কাস্ট। রিজিডিটি অফ কাস্ট না, রিজিডিটি অফ কাস্ট সেই সময় ছিল, ঠিক আছে, কারণ এই যে ব্রাহ্মণ, ঠিক আছে, এটা ছিল। বলতে পারবে? স্লেভারি হবে না, স্লেভারিও ছিল। অ্যান্সার হবে উইডো রিম্যারেজ, বিধবা বিবাহ, ঠিক আছে। বিধবা বিবাহ কিন্তু কখনোই সেভাবে প্রচলিত কোনো জায়গাতে মরিয়ান সোসাইটিতে ছিল না। কিছু বিধবা বিবাহের উল্লেখ আমরা, বা প্রথম যদি কোনো বলা হয় বিধবা বিবাহ, সেটা কিন্তু গুপ্তা ডাইনেস্টিতে হয়েছিল। গুপ্তা ডাইনেস্টিতে প্রথম হয়েছিল। সেটা কে করেছিল? রাজা নিজে, চন্দ্রগুপ্ত সেকেন্ড, ঠিক আছে। আমরা পড়েছি তো, মনে পড়েছে চন্দ্রগুপ্ত সেকেন্ড, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে বিয়ে করেছিল? উইডো, ভুলে গেছো? তার যে বৌদি ধ্রুব দেবী, তাই তো, আমরা পড়েছিলাম সেই যে এটা ধ্রুব দেবীর সাথে ওই যে যেটা আমরা বইটার নাম হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম, মনে পড়ছে? সেই বৌদি সেই রামগুপ্তের ওয়াইফ ছিল ধ্রুব দেবী, তাকে নিয়ে চলে গেছিল শক শাসক, বলেছিলাম, মনে পড়ছে? ভুলে গেছো সব? আচ্ছা, তো বিধবা বিবাহটা উইডো রিম্যারেজ সেই সময় হয়েছিল, ছিল না, ঠিক আছে, সোসাইটিতে ছিল না। কিন্তু তোমার হচ্ছে মানে কি বলে, কার হচ্ছে রিম্যারেজ হতো, এরকম নয় যে হচ্ছে বিধবা বিবাহ নয়, রিম্যারেজ মানে কারো যদি হাজবেন্ড মারা যায় তার পুনর্বিবাহ কিন্তু হতো, ঠিক আছে, পুনর্বিবাহ হতো। রিম্যারেজ বা হাজবেন্ড মারা গেছে ব্যাপারটা নয়, মানে কোনো কারণে হচ্ছে তার মানে হাজবেন্ডকে হচ্ছে ছাড়া করা হয়েছে, জাতিচ্যুত হয়েছে বা কোনো সেন্সে পুনর্বিবাহ, রিম্যারেজ হতো। উইডো রিম্যারেজ কিন্তু হতো না, ঠিক আছে, রিম্যারেজ হতো কিন্তু উইডো রিম্যারেজ ব্যাপারটা ছিল না। আচ্ছা, নেক্সট, হু ওয়াজ দ্য গ্রিক অ্যাম্বাসেডর? সেটা বললাম এক্ষুনি, মেগাস্তিনিস, তাই তো? এই কোশ্চেন আমরা আলোচনা করে নিয়েছি, মেগাস্তিনিস। ওকে, আচ্ছা, নেক্সট, হ্যাঁ, which of the following was not of the actual cause for the decline of Mauryan Empire? কি হবে বলো? মৌর্য সাম্রাজ্যের ডিক্লাইনের জন্য কোনটা কারণ নয়? ওই ফার্স্টেরটা একদম, অ্যান্সার হচ্ছে অপশন এ, অশোকেস প্যাসিফিস্ট পলিটিক্স, ঠিক আছে। দেখো প্রথম কোনগুলা কারণ সেগুলো আলোচনা করি। প্রথমত যে লাস্ট এটা ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমরা জানি অশোকের যে মৌর্য সাম্রাজ্যের পরে এটা হয়েছিল। হ্যাঁ, বৌদ্ধ সন্ন্যাসীদের এত পরিমাণে দান ধ্যান শুরু বেশি হয়েছিল, ধর্ম প্রচার করার জন্য হয়েছিল। প্রচুর খরচ হয়েছিল, সেই কারণে ফাইন্যান্সিয়াল ইকোনমিক ক্রাইসিস হয়েছিল। ফরেন এগ্রেশন উইথ পার্টিকুলারলি গ্রিকরা প্রায়ই আক্রমণ করতো, আর গ্রিক আক্রমণ প্রায়ই ছিল, কিন্তু তার জায়গায় এরা ছিল বৌদ্ধ, ঠিক আছে। তারা বলে না আমরা তো অহিংসা, তো আক্রমণ তো তারা করবে, তুমি কারো সামনে দাঁড়িয়ে গেলে আমি অহিংসা, মহাত্মা গান্ধী যেমন, যাই হোক বলে আর লাভ নেই, তো করলে তো হবে না। ডিভাইশন অফ অশোক এম্পায়ার আফটার অশোক, অশোকের পরে কোনো যোগ্য উত্তরাধিকার ছিল না, সব হচ্ছে দুর্বল ছিল, যে যার হচ্ছে নিজস্ব ব্যাপার, ঠিক আছে, দুর্বল উত্তরাধিকার এটা তো ছিল, কেউ সেরকম প্রমিনেন্ট রুলার ছিল না। তো সেই কারণে অশোকের প্যাসিফিস্ট পলিটিক্স এটা কারণ ছিল না, বাকিগুলো কারণ ছিল। নেক্সট, সাতবাহন মিন্টেড দেয়ার কয়েন্স প্রিডোমিনেটিক্যালি ইন, কিসের মানে জেনারেলি তারা বানাতো, তোমার কয়েন বানাতো, এটা বলেছিলাম সাতবাহনদের সময় স্পেসিফিক্যালি এই ধরনের কয়েনের সব থেকে বেশি প্রচলন ছিল,
সাতবাহনদের সময়। লেড। লেড, ভেরি গুড, লেডের ছিল। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা কি নাম বলেছিলেন, নামটা মনে নেই। নাম ছিল পতিন, POTIN, পতিন। আচ্ছা, নেক্সট, দ্য মোস্ট কমনলি ইউজড কয়েন ডিউরিং দ্য মৌর্যান পিরিয়ড। বলেছিলাম, এটাও বলেছিলাম, সব থেকে বেশি মৌর্য সাম্রাজ্যে কোন কয়েনটা ব্যবহার হতো? না, নিস্কি, মোনানিস্কো এগুলো তো নয়। কারসাপন মনে নেই? কারসাপন বলেছিলাম। মোনানিস্কো এগুলো হচ্ছে আমাদের যে বেদিক সোসাইটির সময় ছিল, কিন্তু নিস্কো, মোনা এগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কোনো কয়েন কিনা এগুলো হচ্ছে ডাউটফুল। এগুলোকে বেসিক্যালি অর্নামেন্টস হিসাবে বলা হয়, এগুলো কোনো সেভাবে কয়েন নয়। কি বললাম, বোঝা গেল? সুবর্ণটা গুপ্ত পিরিয়ডে ছিল, গুপ্তা পিরিয়ডে সুবর্ণ ছিল। কারসাপন মনে পড়ছে? কারসাপন নামটা ভুলে গেছে। আচ্ছা, ধর্ম মহামাত্র ওয়ার ড্যাশ ডিউরিং দ্য মৌর্যান্স। কি করতো ধর্ম মহামাত্ররা? এই বুদ্ধিস্ট মঙ্কস। না, ধর্ম মহামাত্র এরা কোনো বুদ্ধিস্ট মঙ্ক নয়, এরা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। কিন্তু ভালো করে একটা জিনিস বলে দিই, দেখো, এই যে প্রথমে একটা নাম বলি, মহামান্ত, ঠিক আছে, মহামাত্র, যেটাকে মহামাত্র বলা হয়, তার থেকে বড় হচ্ছে ধর্ম মহামাত্র। মহামাত্র কাদেরকে বলা হয়? মহামাত্র বলা হয় তাদেরকে যারা হচ্ছে অফিসার অফ হায়ার র্যাঙ্ক, মানে উচ্চ পদস্থ যারা অফিসার হয় তাদেরকে মহামাত্র বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার এদের মধ্যে কিছু কিছু অফিসার আছে, ঠিক আছে, কিছু কিছু এরকম অফিসার বানানো হয়েছে যেই অফিসারদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে যারা ধর্ম প্রচার করছে বা ধর্ম প্রচার করছে তাদের দেখাশোনা করা। মানে বেসিক্যালি ধর্ম মহামাত্র, এই যে কথাটা বলেছে ধর্ম মহামাত্র, এরা কারা? এরা হচ্ছে বেসিক্যালি, আমরা ভালো ভাষায় যদি বলি আজকের দিনের ইন্সপেক্টর, বুঝি তো? ইন্সপেক্টর বুঝি, ঠিক আছে, ইন্সপেক্টরস অফ দা ধর্মা, ধর্মের যে ইন্সপেক্টর, মানে সব জায়গায় ঠিকঠাক কাজকর্ম ধর্ম প্রচার হচ্ছে কিনা সেগুলো ইন্সপেকশন করার জন্য যেসব ইন্সপেক্টর নিযুক্ত করা আছে, মানে তারা এক ধরনের অফিসার, তাদেরকে বলা হয় ধর্ম মহামাত্র। বোঝাতে পারলাম? তাহলে এরা বেসিক্যালি হচ্ছে অফিসিয়ালস, নট বুদ্ধিস্ট মঙ্ক। বোঝাতে পারছি না? পারছি না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। মানে কেউ হয়তো টাকা সম্পর্কে কোনো বড় অফিসার, সেও মহামাত্র, ফাইন্যান্সিয়াল মহামাত্র, ঠিক আছে, কিন্তু যে ধর্ম সংক্রান্ত ইন্সপেক্টর হবে তাকে ধর্ম মহামাত্র বলা হচ্ছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। মানে মন্ত্রী, এবার এখানে অর্থমন্ত্রী, ধর্মমন্ত্রী মানে ধর্মমন্ত্রী বলো, অর্থমন্ত্রী সেরকম টাইপের অফিসিয়াল সেরা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ডাইনেস্টি সাকসিডেড বাই মৌর্যান? বললাম এক্ষুনি, কি হবে? শুঙ্গ, তাই তো বলে দিয়েছি, শুঙ্গ ডাইনেস্টি, গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে। ওকে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কোর্ট ফিজিশিয়ান অফ কনিষ্ক? কনিষ্কের সভা চিকিৎসক, সভা চিকিৎসক কে ছিল? কনিষ্কের সভা চিকিৎসক ছিলেন চরক। ভেরি গুড, চরক ছিল কোর্ট ফিজিশিয়ান, ঠিক আছে। চরকের লেখা বই কি? সুশ্রুত। চরকের লেখা বই সুশ্রুত? চরক সংহিতা মনে নেই? চরকের লেখা বই চরক সংহিতা, যেটা বেসিক্যালি কিসের উপর বই? চরক আয়ুর্বেদের উপর, মনে পড়ছে? আচ্ছা, যাই হোক, সুশ্রুত তো ফিজিশিয়ান ছিল। সুশ্রুত এই সময় না, সুশ্রুত বেসিক্যালি আমাদের হচ্ছে এর সময় কি বলে বেদিক পিরিয়ডের ফিজিশিয়ান, মানে যাকে আমরা বলি সার্জেন্ট, মানে যে শল্য চিকিৎসক নাকি? হ্যাঁ, শল্য চিকিৎসক, সার্জেন্ট মানে যারা অপারেশন করে। হ্যাঁ। কিন্তু চরক তো কোনো অপারেশন নয়, চরক হচ্ছে ডক্টর,
ঠিক আছে? এই জন্য চরককে বলা হয় আয়ুর্বেদ মানে ফাদার অফ ইন্ডিয়ান মেডিসিন। ঠিক আছে? ভারতের যে ওষুধ মানে ওষুধ এর ক্ষেত্রে ইন্ডিয়ান মেডিসিনের যে ডক্টর, কারণ তো আগে তো আয়ুর্বেদের যে হতো, এখনো হয়, দেখ এখনের ব্যাপারটা আলাদা, এখন সব তো যাই হোক বলে লাভ নেই, সব এলোপ্যাথি চিকিৎসা তো হয় না, যাই হোক আর যা ইচ্ছা হয় এই ব্যাপার। আচ্ছা নেক্সট, হু স্টার্টেড দ্য সকা এরা হুইচ ইজ স্টিল ইউজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? একটু আগে আমরা আলোচনা করেছিলাম শকাব্দ কনিষ্ক। সকা এরা মানে শকাব্দ, যেটা কনিষ্ক চালু করেছিল 78 সিইতে, 78 খ্রিস্টাব্দে তিনি চালু করেছিলেন, যেটা আমাদের হচ্ছে ভারতে ন্যাশনাল ক্যালেন্ডার হিসেবে পালন করা হয়ে থাকে। ভেরি গুড। আচ্ছা নেক্সট, আচ্ছা বাবা বিশাল বড় কোশ্চেন, আচ্ছা বাদ দাও, এটা তো বড় পড়তে হবে না। হ্যাঁ, which of the following is the correct chronological sequence of the ruling dynasties in the northern India from the decline of Maurya and rise of imperial Gupta? মৌর্য সাম্রাজ্যের পরে পরপর কারা বসেছিল? প্রথমে তো শুঙ্গ, ঠিক আছে, তারপরে কি সেইভাবে বলো। আমি লিখে দিয়েছিলাম স্যার অপশন সি। অপশন সি, ভেরি গুড। প্রথমে শুঙ্গ, শুঙ্গদের পরাজিত করে কান্ন, কান্নদের পরাজিত করে ইন্দো গ্রিক, তারপর শক, প্রতিহার, তারপর গুপ্তাস। ঠিক আছে, ভেরি গুড, অপশন সি। দ্য গ্রেট সিল্ক রুট ওয়াজ ওপেন্ড বাই, কে চালু করেছিল? রেশম পথ বলা হয় সিল্ক রুট। সবচেয়ে বড় ট্রেডিং পথ ছিল, কে চালু করেছিল বাবা সিল্ক রুট? ভুলে গেছো? হর্ষবর্ধন। না বাবা, সিল্ক রুট কনিষ্কের সময়, মনে নেই? কনিষ্ক সিল্ক রুট দিয়ে সেন্ট্রাল এশিয়ার সাথে ট্রেড করতো, মধ্য এশিয়ার সাথে, সেই কারণেই তো কনিষ্কের সময় এত বেশি ডেভেলপমেন্ট হয়েছিল। সিল্ক রুট সব থেকে বেশি, সিল্ক রুট বেসিক্যালি মানে যদি বলা হয় কারা বানিয়েছিল সিল্ক রুট, দেখো সিল্ক রুটের সবচেয়ে বেশি ব্যবহার করতো কনিষ্ক সেই সময়, কিন্তু সিল্ক রুট বানিয়েছিল কারা এটা বলতে পারবে? সিল্ক রুট বানিয়েছিল চায়নার শাসকরা। ঠিক আছে, চায়নাতে সেই সময় হচ্ছে ডাইনেস্টি ছিল হান ডাইনেস্টি, HAN, হান ডাইনেস্টি। হ্যাঁ, হান ডাইনেস্টি বানিয়েছিল সিল্ক রুট। তো হান ডাইনেস্টি সিল্ক রুট কি করেছিল? মঙ্গোলিয়া থেকে মধ্য এশিয়া মানে ইরান, ইরানের থ্রু দিয়ে সিল্ক রুট হতো। এবার ভারত যখন মানে কনিষ্ক যখন আফগানিস্তান থেকে শুরু করে এই জায়গাগুলো ক্যাপচার করলো, সিল্ক রুটটা তখন কনিষ্কের আন্ডারে চলে এলো। যার হাতে দেখো সিল্ক রুট, মানে দেখো আমি তোমাদের একটা কথা বলি সুন্দরভাবে, সাপোজ ধরো এটা একটা বড় জায়গা, সেই জায়গাটার নাম ধরো এটা হচ্ছে আমেরিকা, USA, ঠিক আছে। এদিকে একটা বড় জায়গা আছে, বলো এটা হচ্ছে চায়না, খুব একটা বড় দেশ আছে, ঠিক আছে। এবার এর মাঝখান দিয়ে, এই দুটো দেশের মাঝখানে, এর মাঝখানে একটা দেশ আছে, সেই দেশটা হচ্ছে কে? ধরো এত বড় না, একটু ছোটই করি, এর মাঝখানে একটা ছোট্ট দেশ আছে এরকম, সেটা হচ্ছে ইন্ডিয়া। একটা জিনিস বলো, ইন্ডিয়া যদি এখানে একটা এরকম ব্রিজ বানিয়ে দেয়, একটা গেট বানিয়ে দিল, গেট বানিয়ে দিয়ে বললো যে কেউ যদি USA থেকে চায়না যেতে চায় আমাকে এখানে টোল ট্যাক্স দিতে হবে, চায়না থেকে আসতে গেলে আমাকে টোল ট্যাক্স দিতে হবে, তাহলে এখানে যে তার মানে এই যে রাস্তাটা যে কন্ট্রোল করবে, সে তো দুদিক থেকে কিছু না করে শুধু রাস্তা থাকার জন্য এখান থেকে টাকা ইনকাম করবে। সেই রকম হচ্ছে সিল্ক রুট। কি বলছি বুঝেছো? তার মানে যে রাস্তা দখল করে নিবে সে তো সবকিছুর মানে সবকিছুকে কন্ট্রোল করতে পারবে। কি বলছি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার। আজকে আমাদের দেশে সুয়েজ ক্যানাল যে হচ্ছে আমাদের দেশ, সরি ভুল, পৃথিবীতে সুয়েজ ক্যানাল বা যে সুয়েজ খাল, সেটার এত কেন গুরুত্ব? সুয়েজ খাল কিন্তু মিশরের মধ্যে হতে পারে, কিন্তু কারো প্রপার্টি নয়, এর পেছনে বিশাল বড় হিস্ট্রি আছে সুয়েজ খালে। ঠিক আছে, তো যাই হোক, তো সুয়েজ খালের ব্যাপারটা সবাই ওখান দিয়ে ট্রেড করতে পারে। তো কেউ যদি বলে এটা সুয়েজ খাল আমার, কারণ বেসিক্যালি সুয়েজ খাল বানিয়েছিল ফ্রেঞ্চ ফরাসিরা, কিন্তু কেউ এখন ক্লেম করতে পারবে না যে সুয়েজ খাল আমার জিনিস, কারণ এটা দিয়ে ইন্টারন্যাশনাল ট্রেড হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস।
আচ্ছা, আন্ডার মৌর্যান ইচ প্রভিন্সেস ওয়াজ প্লেসড আন্ডার এ ড্যাশ। প্রত্যেকটা যে প্রভিন্স ছিল বা রাজ্যের মতো বলতে পারি, সেটা কার আন্ডারে ছিল? কমান্ডার। না, কমান্ডার নয়। চারটে চারটে হতো, মনে করো যে চারটে ছিল, যখন মৌর্যান পিরিয়ডে চারটে ছিল, উত্তর পথ, অবন্তী পথ, চারটে পার্ট ছিল। অশোকের সময় কনিষ্ক, মানে যেটা আমাদের হচ্ছে কি বলে, আহ আরে কলিঙ্গকে ফিফথ অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছিল। তাহলে চারটে প্রভিন্সে মৌর্যান পিরিয়ডে ভাগ ছিল, আগে 4 ছিল, এরপরে অশোক ফিফথ হিসাবে কলিঙ্গকে অ্যাড করেছিল। ঠিক আছে, এর যে হেড হতো, কার আন্ডারে থাকতো? একজন করে প্রিন্স বা একটা যুবরাজের আন্ডারে থাকতো, মানে যে রাজা হতো, প্রত্যেকটা জায়গাটা হেড করা হতো, চারটে জায়গায় 4 রকমের হেড দেওয়া থাকতো, চারটে প্রভিন্সে। ঠিক আছে, আর এটা বেসিক্যালি রয়্যাল, মানে এই যে এদের সাম্রাজ্য হতো, সাম্রাজ্যের হচ্ছে রয়্যাল ফ্যামিলি থেকে, মানে যে রাজার ফ্যামিলি থেকে কোনো একজনকে এর হেড হিসেবে অ্যাপয়েন্ট করা হতো। সে বেসিক্যালি রাজার মতো। মানে যাকে আমরা কি বলবো, যুবরাজ বা কুমার বলবো। যুবরাজ বুঝতে পারছি, যুবরাজ বা কুমার যেটাকে বলা হতো, বা হচ্ছে আর্যপুত্র বলা হতো। এতে পড়োনি তোমাদের ওই কি বলে, মহাভারতে দেখোনি যুবরাজ হিসেবে ঘোষণা করা হলো, আর্যপুত্র, এই টার্মগুলো ব্যবহার করা হতো। তাকে এই জায়গায় যুবরাজ। এবার এই চারটের মধ্যে যে সবচেয়ে বেশি বড় হবে বা সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, তাকে, মানে পরবর্তী রাজা যে মারা যাবে, তারা যাওয়ার পর এই চারজনের মধ্যে থেকে যে কোনো একজনকে জেনারেলি হেড হিসেবে বা রাজা হিসেবে করা হতো। কি বলছি বোঝা গেল? সিস্টেমটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, বলছিলাম যে এই যে কমান্ডারের কনসেপ্ট, এটা এই আকবরের সময় না? না, কমান্ডার, দেখো কমান্ডার ব্যাপারটা অন্যরকম। দেখো কমান্ডার ব্যাপারটা কি হতো, যেমন দেখো একটু অন্যভাবে বলি। আহ, অশোক কি হতো, কমান্ডার ব্যাপারটা সব জায়গাতে থাকতো। কমান্ডার বলতে এখানে বেসিক্যালি বলতে পারো সেনাপতি। তো সেনাপতি প্রত্যেকটা জায়গাতে একটা সেনাপতি, মানে এই যে এর আন্ডারে যে আছে তার একটা সেনাপতি থাকবে। মানে আমি যদি আমার প্রশাসনকে চারটে জায়গায় ভাগ করি, সেনাপতিকে একটা সেনা থাকবে, এখানকার যে সেট হবে সে সেনাপতি, এখানেও একটা সেনাপতি, এখানেও একটা সেনাপতি, প্রত্যেকটা জায়গায় একটা করে সেনাপতি থাকে। কি বলছি বোঝা গেছে? কমান্ডার মানে সেনাপতি বলা হচ্ছে। আর কাউন্সিল মানে যেখানে সব মন্ত্রীরা থাকে, সেটাকে কাউন্সিল বলা হচ্ছে। আচ্ছা, হর্ষবর্ধন মুভড হিজ ক্যাপিটাল ফ্রম ড্যাশ টু ড্যাশ। বলো, জানি তো। থানেশ্বর টু কানৌজ। থানেশ্বর, প্রথমে থানেশ্বর ছিল, যে আমাদের যে থানেশ্বর প্রথমে তাদের ক্যাপিটাল ছিল, তার বাবা দাদা সবাই থানেশ্বর ছিল। তারপর তিনি কনৌজ দখল করেন, কনৌজ দখল করে সেখানে ক্যাপিটাল ট্রান্সফার করে, তার যে বোনকে মানে ক্যাপচার করে রেখেছিল, প্রত্যেকে আমরা জানি। কনৌজ, তারপরে কনৌজ কেন ছিল? কনৌজ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার ছিল নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার, এই জন্য কনৌজকে কেন্দ্র করে কি হয়েছিল পরবর্তীকালে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে, ভুলে গেছো? হ্যাঁ, ত্রিশক্তি যুদ্ধটা হতো। সংঘর্ষ, মনে পড়ছে? ত্রিশক্তি সংঘর্ষ, পাল প্রতিহার প্রতিহার, চোল রাষ্ট্রকূট, আর না পাল প্রতিহার আর পাল রাষ্ট্রকূট, প্রতিহার গুর্জর। তাই তো, এই জন্য কনৌজ এত ফেমাস ছিল। আচ্ছা, দ্য কি গ্রেটেস্ট। দোয়াব অঞ্চল ছিল এটা একটা? দোয়াব নয়, এটা ট্রেডিং জায়গা ছিল। দোয়াব ব্যাপারটা আলাদা। দোয়াব ব্যাপারটা যেই জায়গায় সবচেয়ে বেশি রেভিনিউ, মানে দুটো জায়গা বলি, একটা জিনিস শোনো, একটা জায়গা যেখানে সবচেয়ে বেশি চাষবাস হয়। সাপোজ ধরো আজকে আমরা কোন একটা জায়গা বলি, ধরো কি বলি, তারপরে ধরো বর্ধমান। ঠিক আছে, বর্ধমান একটা জায়গা, যার মধ্যে দিয়ে ভাবো গঙ্গা নদী সেখান দিয়ে বয়ে গেছে, ফলে এর যে কাছাকাছি অঞ্চলগুলো, সেই জায়গাগুলো প্রচুর ফার্টাইল ল্যান্ড হওয়ার জন্য প্রচুর পরিমাণে চাষাবাদ হয়। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হবে দোয়াব অঞ্চল। দোয়াব অঞ্চল কেন? তার কারণ এই জায়গার উচ্চ ফলনশীল হয়, কিন্তু এর মার্কেটটা ধরো পাশে হচ্ছে বাঁকুড়াতে মার্কেট আছে, যেখানে সব ধরনের জিনিসপত্র হয়ে থাকে। ফলে বর্ধমান নিয়ে হতে পারে, কিন্তু বাঁকুড়াটা বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ এখানে সমস্ত ধরনের জিনিসের মার্কেট তৈরি। কনৌজ ছিল সেরকম একটা বড় মার্কেট, এটা কোনো দোয়াব অঞ্চল নয়। কি বললাম, বোঝা গেল? পার্থক্য বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটা পার্থক্য। আচ্ছা চলো নেক্সট, পরের কোশ্চেন কি বলেছে,
দ্য গ্রেটেস্ট কুষাণ লিডার হু গেট কনভার্টেড টু বুদ্ধিজম ওয়াজ কনিষ্ক। 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 কনিষ্ক আমরা জানি, তো তার সম্পর্কে গল্প দেয়া হয় কি, কলিঙ্গ যুদ্ধের তিনি ভয়াবহতা দেখে নাকি তিনি বৌদ্ধ ধর্মে নিজেকে কনভার্ট করেছিলেন, তারপর নাকি ইয়ে হয়েছিল। যাই হোক, সুন্দর গল্প আমরা শুনে নিয়েছি, নো প্রবলেম। যাই হোক, কনিষ্ক তিনি শৈব ছিলেন, শৈব থেকে পরে বৌদ্ধ হয়েছিলেন। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মৌর্যান কোড, মৌর্য সাম্রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? রাজভাষা। মগধি। মাগধি, ভেরি গুড। মৌর্য সাম্রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল মাগধি। মাগধি ছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মাগধি। নেক্সট, দ্য গ্রিক অ্যাম্বাসেডর কি হবে? মেগাস্থিতি, তাই তো? অনেকবার হয়ে গেছে। চন্দ্রগুপ্ত মৌর্য বর্ন ইন? 340 BC। কারণ আমরা প্রত্যেকেই জানি 324 BC-তে ধননন্দকে পরাজিত করেছিল, এটা আমরা জানি। 324-এ ধননন্দকে পরাজিত, তাহলে তার জন্ম নিশ্চয়ই কাছাকাছি হবে। 563-তে নিশ্চয়ই না, এত বছর সে তো বেঁচে থাকবে না। 189-ও নয়, 99-ও নয়, ঠিক আছে? ধননন্দকে পরাজিত, তাহলে কাছাকাছি হবে 340। আচ্ছা, বিন্দুসার সেন্ড অশোক টু দ্য কোয়ার রিবেলিয়ন অফ, মনে পড়ে? বলেছিলাম। মানেটা কি কোশ্চেনটা? আচ্ছা, বিম্বিসার অশোককে পাঠিয়েছিল কোন জায়গার যে ঝগড়া বা হচ্ছে বিদ্রোহ দমন করার জন্য? কোন জায়গার বিদ্রোহ দমন করতে বিন্দুসার অশোককে পাঠিয়েছিল? উজ্জয়িনী না, অশোককে পাঠিয়েছিল তক্ষশিলার বিদ্রোহ দমন করতে। তক্ষশিলার বিদ্রোহ ছিল দমন করতে। আর উজ্জয়িনীর অ্যাকচুয়াল গভর্নর ছিল অশোক। উজ্জয়িনীর গভর্নর ছিল অশোক, ঠিক আছে? আর তক্ষশিলার গভর্নর কে ছিল? তার যে বড় দাদা সুসেন, ঠিক আছে? সে বেসিক্যালি একটা ফেক যে একটা বিদ্রোহ হচ্ছে সেটা খবর ছড়িয়েছিল, দিয়ে অশোককে ওখানে মারার জন্য চেষ্টা করেছিল, ঠিক আছে? কিন্তু অশোক সেখানে গিয়ে সেখানকার যারা আমত্ত ছিল তাদের পপুলারিটি অর্জন করে নিয়েছিল এবং অশোকের নাম আরো বেড়ে গিয়েছিল। অশোক অ্যাকচুয়ালি উজ্জয়িনীর গভর্নর ছিল, বিদ্রোহ দমন করতে পাঠিয়েছিল তক্ষশিলার, ঠিক আছে? এই তক্ষশিলার গভর্নর থাকা অবস্থাতেই অশোকের বিয়ে হয়ে গেছিল। আচ্ছা, which one of the following was the principal source of information of Ashoka's campaign against কলিঙ্গ? কোথা থেকে আমরা কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে বিবরণ জানতে পারি? ডি হবে। রক এডিক্ট 13, তাহলে ত্রয়োদশ শিলালেখ, ঠিক আছে? ত্রয়োদশ শিলালেখ থেকে আমরা জানতে পারি, রক এডিক্ট শিলালেখ থেকে আমরা অশোকের কলিঙ্গ বিজয় সম্পর্কে জানতে পারি। আর মহাবংশ দীপবংশ থেকে কি জানতে পারি? শ্রীলঙ্কার ইতিহাস, তাই তো? যেখানে মহেন্দ্র সংঘমিত্রকে পাঠানো হয়েছিল, এখান থেকে দীপবংশ মহাবংশ সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, দ্য গ্রিক ওয়ার ডিভাইডেড ড্রাইভেন আউট ইন্ডিয়া বাই, গ্রিকদের ভারত থেকে বিতাড়িত করেছিল কে? এই রে, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা দেখলাম তো সেলুকাস, ঠিক আছে? সেলুকাসকে কি করেছিল এর ফলে ইন্টারন্যাশনাল ট্রিটি হয়েছিল। এই জন্য সেলুকা মানে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা কি বলতো? স্যান্ড্রোকোটাস, মনে আছে? স্যান্ড্রোকোটাস বা গ্রিকদের শত্রু, গ্রিক শত্রু বলতো। স্যার কথাগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ, আমারও তো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। দেখতে পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে।
আমি আবার কেটে বেরিয়ে জয়েন করলে আমারও হচ্ছে, আজকে খুব প্রবলেম হচ্ছে। আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না, কেটে 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 যাচ্ছে। তাই কি এতটা সমস্যা হচ্ছে? ওয়াইফাই তো আছে। উম, আচ্ছা, কি বলি বলো তো এবার। আচ্ছা আচ্ছা, in which rock trading Ashoka mentioned about the casualties of Kalinga wars declared the renunciation of war? তো এই 13ই হবে। 13ই হবে, 13তম রক ট্রেডিং, যেখানে অশোক হচ্ছে আমাদের কলিঙ্গ যুদ্ধের ক্ষয়ক্ষতি সম্পর্কে বলেছেন। ভেরি গুড। সেলুকাস নিকেটর ওয়াজ ডিফিটেড বাই চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর সেলুকাসের যে বোন ছিল, ঠিক আছে, হেলেন, তার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হয়েছিল, ঠিক আছে, যদিও এটা সম্পূর্ণ রং ইনফরমেশন, ঠিক আছে, কিন্তু বিভিন্ন বইতে আছে, বাট যদি কোশ্চেন পড়ে অবশ্যই বলবে, বাট এটা এর কোনো কিন্তু অ্যাকচুয়াল কোনো এভিডেন্স নেই। যাই হোক, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি? সবচেয়ে প্রাচীনতম মৌর্য। মৌর্য। এদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। কি হবে? অশোকা স্প্রেড বুদ্ধিজম অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সাইক্লোন বাই, কিসের মাধ্যমে ছড়িয়েছিল? সেন্ডিং দ্য ধর্ম মহামাত্র। সেন্ডিং দ্য ধর্ম মহামাত্র। ধর্ম মহামাত্রের মাধ্যমে অশোক, সারা ভারতে অশোক বুদ্ধিজম ছড়িয়েছিল। ভেরি গুড। মৌর্যান ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। Very good. The capital of Mauryan kingdom was located at পাটলিপুত্র। পাটলিপুত্রতে ক্যাপিটাল রয়েছে। Most accurate description of the Mauryan monarchy under অশোক, কি ধরনের অশোকের সময় শাসন ব্যবস্থা ছিল? এইটা বারবার ভুল করতে পারো, ঠিক আছে। যদি বলে সেন্ট্রালাইজ অটোক্রেসি, তাহলে সেটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। আর অশোকের সময় হবে এনলাইটমেন্ট ডিপোটিজম, ঠিক আছে। অশোকের সময় যদি বলা হয়, অশোক হবে এনলাইটেড ডেপোটিজম। এটা মানে কি? এনলাইটেড মানে, এনলাইটেড কথাটার মানে কি? এনলাইটেড মানে সবার মধ্যে জাগরিত করে, মানে সবাইকে আলো ছড়িয়ে, হ্যাঁ, আলোর জাগরিত। আলো মানে আলোকিত, আলোকিত মানে ইন সেন্স অফ ধর্মের মাধ্যমে আলোকিত করে সবার উন্নতি করার জন্য ডেপোটিজম এটাকে বলা হচ্ছে। আর চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ছিল সেন্ট্রালাইজড অটোক্রেসি। এবার এই কোশ্চেনটাই যদি এরকম থাকে, এই কোশ্চেনটাই দিল, দিয়ে বললো হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য মোস্ট অ্যাকিউরেট ডেসক্রিপশন অফ দ্য মৌর্যান মনার্কি বা মৌর্যান মেনা আন্ডার অশোকটা বললো না, কিছু অশোকটা বললো না, চারটে অপশন আছে, তখন কি করতে? যদি অশোক না মেনশন করে তাহলে অপশন কিন্তু সেন্ট্রালাইজড অটোক্রেসি হবে। মাথায় রাখো, মৌর্য শাসন ব্যবস্থা সেন্ট্রালাইজড অটোক্রেসি, কিন্তু যদি অশোক মেনশন করে দেয় তখনই একমাত্র এনলাইটেড ডেপোটিজম হবে। বোঝাতে পেরেছি না পারিনি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, মোহাম্মদ বিন কাসিম কনকার্ড সিন্ধ কত সালে দখল করেছিল? 812। 812 না, 712। 712। রাজা কে ছিল? 712। রাজা রাজা দাহির ছিল, ঠিক আছে, রাজা দাহির ছিল, সিন্ধের রাজা ছিল দাহির, ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিম। আচ্ছা, the best specimens of Mauryan art was represented by their, কিসের মাধ্যমে মৌর্যান বেস্ট? না, স্তূপ। পিলার। পিলার। পিলার, ঠিক আছে, পিলার, হ্যাঁ, মোস্ট পিলার। রিপ্রেজেন্টেড রিপ্রেজেন্টেটিভ অফ পিলার, যেটা বেসিক্যালি তৈরি হতো উড দিয়ে, মানে কাঠ দিয়ে অথবা স্টোন দিয়ে, কাঠের আর পাথরের দিয়ে তৈরি হতো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বলেছিলাম যে মৌর্যদের যে রাজমহল কি দ্বারা নির্মিত ছিল? বেসিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজমহল কি দ্বারা নির্মিত ছিল?
কাঠ 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 দ্বারা নির্মিত ছিল। সেই সময় কাঠের প্রচুর কাঠ কিন্তু। দ্বারা। হ্যাঁ, আর বডিগার্ড মনে আছে? বডিগার্ডটা কি হতো? মহিলা মহিলা হতো। মহিলা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকে। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ আ বেনিভোলেন্ট ডেসপট, অটোক্র্যাট, ডেমোক্রেট না পায়াস রুলার? এই অটোক্রেট হবে। অটোক্র্যাট। অ্যান্সার হবে আ বেনিভোলেন্ট ডেসপট। মিনিংটা কি বোঝো? দেখো, মানে কি? একদম এই জন্যই কোশ্চেনটা দিলাম, দেখে মনে হবে। দেখো, যদি বলা হয়, ওই জন্য বললাম খুব ভালো করে বোঝো। মৌর্যান যদি বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন, মৌর্য শাসন ব্যবস্থা কিরকম হতো? সেটা ছিল কমপ্লিটলি অটোক্র্যাট, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা হতো। অটোক্র্যাট অ্যাডমিনিস্ট্রেশন ছিল অটোক্র্যাট, কারণ হিউজ ট্যাক্সেস হতো এবং তার সাথে সাথে সবকিছু কেন্দ্রীয় সেন্ট্রালাইজড হতো। ভালো করে বোঝো। কিন্তু কোশ্চেনটা এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলা হচ্ছে। চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলা হচ্ছে এবং কি বলা হয়েছে? তিনি কে ছিলেন? একজন বেনিভোলেন্ট ডেসপট। বেনিভোলেন্ট ডেসপট মানে কি বলতে পারবে? বেনিভোলেন্ট ডেসপট মানে কি? ওই যে বললাম একটু আগে, সেই বলেছিলাম বেনিভোলেন্ট, অশোকের বেনিভোলেন্ট ডেসপট মানে হচ্ছে একজন রুলার। ঠিক আছে, ভালো করে বুঝো। বেনিভোলেন্ট ডেসপট মানে হচ্ছে এ রুলার উইথ অ্যাবসলিউট পাওয়ার হু ইউজেস দেয়ার অথরিটি টু ইমপ্রুভ দেয়ার লাইফ টু দেয়ার পিপল। মানেটা কি? যে একজন শাসক হবে যে কি করবে, তার হাতে অ্যাবসলিউট পাওয়ার থাকবে, তার হাতে সমস্ত পাওয়ার থাকবে, কিন্তু সেই পাওয়ারটা সে ইউজ করবে কিসের জন্য? মানুষদের জীবনটাকে ইমপ্রুভ করার জন্য। বুঝতে পারছো? ইমপ্রুভ অফ লাইফ অফ পিপল, জনগণের লাইফকে ইমপ্রুভ করার জন্য। দ্যাট ইজ কল, বলা হয় বেনিভোলেন্ট ডেসপট। আর অটোক্রেট মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, মানে যেখানে শুধুমাত্র রাজকোষ ভর্তির জন্যই কাজ হবে, অন্য কিছু না। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি, মানে ভালো চাইতো ভালো প্রজাদের। চাইতো একদম। কারণ দেখো, সবকিছু কৌটিল্য ম্যানেজ করতো না, সেই জন্য বেটার অনেক কিছু হতো। ওকে, তাহলে আমরা আজকে এতটাই ডিসকাশন করলাম। ঠিক আছে।